নিশ্চুপ বসে রইল রাজ। নিজেকে চাদরে ঢেকে রাখায় পেছন থেকে তাকে দেখে চেনার উপায় নেই। কাজেই আজ চিনতে হিমশিম খেতে হচ্ছে আকাশকেও। ভ্রুকুচকে তাকায় তার দিকে, দেখে মনে হচ্ছে কোনো বিশেষ ধ্যানে মগ্ন হয়েছে রাজ। কিন্তু আকাশের পথ আটকে বসে থাকা সাধারণ কোনো বিষয় নয়, এটা অনেকটাই দুঃসাহসিক ব্যাপার। সাক্ষাৎ মৃত্যুকে হাতে নিয়ে বসে থাকার মতোই। তেমনই দুঃসাহসিকতার পরিচয় ইতিমধ্যেই দিয়ে ফেলেছে আগন্তুক লোকটি। তাছাড়া তার সামনে একটা ঈগল, যে রক্তাক্ত মাংসের টুকরোটা চিরে পুনরায় আকাশের দিকে চেয়ে গিলে যাচ্ছে। বিভ্রান্তিতে পড়ে খানিকটা সময় নীরব রইল আকাশ। তার এই নীরবতা ভেঙে রাজ বলে উঠে, সাহসী মানুষের দুর্বলতা হলো তার ক্রোধ, যে নিজের ক্রোধের কাছে ধৈর্য হারায়। পরাজয় তার জন্য অবধারিত। বলেই মাথা তুলে বসে রাজ। পেছনে দাঁড়িয়ে থেকে খানিকটা সরু চোখে তার দিকে তাকিয়ে রইল আকাশ। তার লোকগুলো গাড়ি থেকে নেমে তার পেছনে এসে হালকা দূরত্ব রেখে দাঁড়িয়ে যায়। এর মাঝে রাজ ফের বলে উঠে, আমাদের আবারও দেখা হয়ে গেল, তাই না? লাস্টবার সাক্ষাৎ হয়েছিল আরোহীকে ঘিরে, বাট এবারে সাক্ষাৎটা একটু ভিন্ন রকম নয় কি? এবার কৌতূহল খানিকটা হালকা হয় আকাশের মাঝে। হালকা অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, রাজ। বলেই হাতে থাকা পিস্তলটা উঠিয়ে রাজের দিকে তাক করার জন্য প্রস্তুত হয় সে। মুহূর্তেই নিজেকে ঢেকে রাখা চাদরটা দু হাতে পেছনের দিকে ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ায় রাজ। হাতে থাকা লাঠিটা দ্রুত গতিতে ঘুরিয়েই আঘাত করে আকাশের হাতে। আচমকাই এমন কিছু ঘটে যাওয়ায় আকাশের হাত থেকে পিস্তলটা ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়ে। বিস্মিত হয় আকাশ। লাঠির আঘাতে ফর্সা হাত লাল হয়ে উঠেছে তার। এক মুহূর্তের জন্য হাতটা টনটন করে ওঠে ব্যথায়। আকাশের লোকগুলো হিংস্র আক্রমণের ন্যায় তেড়ে আসতেই হাতের ইশারায় তাদের থামায় আকাশ। অতঃপর নীরবে হাতের দিকে এক নজর চেয়ে পুনরায় রাজের দিকে তাকায় সে। হাতটা হালকা ঝাঁকি দিয়ে শান্তস্বরে বলে, একজন শিকারীকে শিকারের লোভ দেখিয়ে ফাঁদে টেনে আনাটা অপর দক্ষ শিকারীর সফলতা। তুমি বুদ্ধিমান, এটা জানতাম, বাট এতটা বুদ্ধিমান তা জানা ছিল না। লোকে বোধহয় এই জন্যই বলে থাকে, শত্রুকে কখনো অবমূল্যায়ন করতে নেই। শুভ কি তাহলে তোমার অনুগত ছিল? বিপরীতে রাজ স্বাভাবিক স্বরে বলে, অনুগত একমাত্র সৃষ্টিকর্তার প্রতি। আমরা কেবল একতাবদ্ধ হয়ে তারই প্রতিনিধিত্ব করি। বিপরীতে আকাশ হালকা মাথা নেড়ে বলে, তোমরা প্রত্যেকই এক। সাকিবও এমন ছিল। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তোমরা কেবল ধর্মের বাণী শোনাতে থাকো। বলেই থামে আকাশ। একটা শ্বাস ছেড়ে ফের বলে, তবে তোমরা প্রত্যেকেই একে একে শেষ হবে, ঠিক যেমন এই মুহূর্তে তোমার সমাপ্তি হতে চলেছে। হালকা হাসের রাজ, অতঃপর হাসি দমিয়ে শান্তস্বরে বলে, সেটা সময় বলে দিবে। নীরবে বসে রইলেন ইনায়া তালুকদার। গতকাল একাধিক গাড়ি এসে ক্ষণিকের জন্য তালুকদার বাড়ি জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার সংবাদ ছড়িয়ে পড়েছে চারদিকে। তবে সবার মাঝে প্রশ্ন থাকে, সে কাঙ্ক্ষিত মানুষটা কে ছিল, যে কৌতূহলে সাংবাদিকদের ভিড় জমেছে বাড়ির বাইরে। বাট কারো কাছেই এ ব্যাপারে মুখ খুলছেন না ইনায়া তালুকদার। কাউকে বাড়ির ভেতর অব্দিও ঢুকতে দেওয়া হচ্ছে না। ডিআইজি জাহাঙ্গীর আলমের পাঠানো একজন অপরিচিত অফিসার আসে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। তার কাছে মিথ্যা সাজিয়ে বলেছে ইনায়া তালুকদার তার ছোট ছেলে আকাশ বাড়িতে এসেছিল গতকাল, কিন্তু এ ব্যাপারে তারা আগে থেকে কিছুই জানতো না। কাজে পুলিশকে এ ব্যাপারে জানাতে পারেনি তিনি। অফিসারকে এমনটা বলেছে ইনায়া তালুকদার। অফিসারও তাকে খুব একটা জিজ্ঞাসাবাদ করেনি। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গাইস, 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1MARUF ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। কেন এসেছিল, তাদের সাথে আকাশের কোনো গোপন যোগাযোগ আছে কিনা, অথবা আকাশ ও ইব্রাহিম তালুকদার কোথায়, এমন কোনো প্রশ্নই করেনি তিনি। জাহাঙ্গীর আলমের কথাই ক্ষণিকের জন্য এসে কিছু বানানো তথ্য কালেক্ট করে ফিরে গেলেন পুনরায়। বিস্মিত ভঙ্গিতে মায়ের পাশে এসে বসে অবনী। মায়ের দিকে চেয়ে বলে, তুমি কি এই সবকিছু আগে থেকেই জানতে মা? নীরব রইলেন ইনায়া তালুকদার। অবনী ফের বলে, আরব ভাইয়া পঙ্গু ছিল না, একজন সন্ত্রাসী ছিল, এটাও জানতে নিশ্চয়ই। এই বাড়ির প্রতিটা মানুষ এমন রহস্যময় কেন, বলতে পারো মা? ইনায়া তালুকদার এবার খানিকটা বিরক্তি নিয়ে বলে, মেয়ে মানুষ এত প্রশ্ন করবি না। অবনী বলল, কেন মা? আমার বাবা, ভাই সবাই এখন দেশের ঘৃণ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত, অথচ সব জেনেও তুমি এসব লুকোচ্ছ। তুমি অন্যায়ের পক্ষে সাপোর্ট করছো মা। অবনীর কথায় মুহূর্তেই ইনায়া তালুকদার হিংস্র রূপ ধারণ করে অবনীর গলায় ফল কাটার ছুরিটা চেপে ধরে বলে, তুইও তাদের সাপোর্ট করবি, নয়তো ভুলে যাব তুই আমার মেয়ে। আরোহীর মতো বিশ্বাসঘাতকতার পথ বেছে নিলে জানে মেরে দিব একদম। মনে রাখবি, ওরা তোর বাবা এবং ভাই। দুনিয়াতে পরিবারের ঊর্ধ্বে আর কেউ আপন নয়, আর ক্ষমতা ও রাজত্বই কেবল এই দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে। তার উৎস কি সেটা বড় বিষয় নয়, কে কতটা ক্ষমতাশীল সেটাই মুখ্য বিষয়।
বলেই অবনীকে ছেড়ে দেন তিনি। ছাড়া পেয়েই গলায় হাত রেখে খুব খুব করে কেসে উঠে অবনী। পরপর শ্বাস ছেড়ে ভয়ার্ত চেহারায় চেয়ে রইল মায়ের দিকে, যে দৃষ্টিতে মিশে আছে এক সমুদ্র অসহায়ত্ব। আকাশকে ফাঁদের দিকে টেনে এনেই সে বাড়িটা ত্যাগ করে নিলয়। আকাশের লোকদের নিশ্চয়তার জন্যই মূলত সে বাড়িটায় কিছু সময়ের জন্য অবস্থান করেছিল সে। এখন আপাতত তার কাজ সমাপ্ত, বাকিটা রাজই সামলে নিতে পারবে। তার জীবনের প্রিয় মানুষদের সাথে দূরত্বের অনেকগুলো দিন পেরিয়ে গেল, অনেকদিন সাক্ষাৎ হয় না তাদের সাথে। সে বেঁচে আছে এটাও তাদের অজানা। পৃথিবীতে হয়তো এমন মানুষ খুব কমই আছে যাদের কিছু সময়ের জন্য কাছের মানুষেরা মৃত বলেই জানতো, কিন্তু তাদের ফেরার দিনটা কেমন ছিল জানা নেই নিলয়ের। তবে তার বুকটা আজ ধুকধুক করছে খুব, বিশেষ করে ফরিদ আন্টি। নিবিড় ও তুষার কিছুদিন আগে সত্যটা জানলেও তারা এখন গ্রামে। নিবিড় ঈদের জন্য পরিবারের কাছে যাওয়ার উদ্দেশ্যে হয়তো ফিরে আসবে আগামীকাল, আর তুষার পরদিন ঈদ ও সাকিবের পরিবারের দিকটা মোটামুটি সামলেই দ্রুত রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে। রাজ ও রুশান এখন আকাশের পেছনে পড়ে আছে। পরিচিত বলতে বাড়িতে কেবল এখন ফরিদ আন্টিই আছে। ও হ্যাঁ, শুনেছে আরোহীও এখন রাজের কাছে, তার মানে সেও এখানে। হয়তো নিলয়কে দেখে আজ খুব বেশি বিস্মিত হবে সে, কারণ দীর্ঘ সময়ে সে তাদের কাছে শুভ ভাই বলেই পরিচিত ছিল। ভেবেই সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি গায়ে মেখে গেট পেরিয়ে বাড়ির ভেতরের দিকে অগ্রসর হয় সে। লাস্টবার সাকিব আমার শিকারের মাঝে বাধা হয়ে দাঁড়ানোর দুঃসাহস দেখিয়েছিল, তার পরবর্তী কাহিনী তোমাদের সকলেরই জানা। আজ তুমিও আমার শিকারের মাঝে এক প্রকার বাধা হয়ে দাঁড়ালে। হয়তো আগামীকাল তোমার পরিণতির খবরও সবার কানে পৌঁছে যাবে, ঠিক সাকিবের মতোই। রাজের দিকে চেয়ে খানিকটা তাচ্ছিল্যের সুরে কথাটা বলে আকাশ। বিপরীতে রাজ স্বাভাবিক স্বরে বলে, ফলাফল যুদ্ধের উপর নির্ভর করলেও তোমার পরিণতি আজ নির্ধারিত। আর আমি সাকিব নই, যাকে ছোট পেয়ে তুমি সহজেই পরাজিত করেছিলে। তোমার সামনে এখন সেই মানুষটা দাঁড়িয়ে আছে যে জীবন যুদ্ধে অপরাজেয়। অন্তত আমার হাতে মরার মতো যোগ্য কেউ নও। অযথা বিচ্ছু মেরে হাত নষ্ট করার কোনো মানে হয় না। বলেই দুপা পিছিয়ে দাঁড়ায় আকাশ, পেছনের লোকদের হাত দিয়ে ইশারা করে রাজকে মেরে ফেলতে। নীরবে দাঁড়িয়ে রইল রাজ। আকাশের লোকদের তেড়ে আসতে দেখেই এক হাত উঁচু করে সে। মুহূর্তেই চারপাশ থেকে অস্ত্র তাক করে একে একে বেরোতে থাকে তার লোকেরা। দেখেই খানিকটা হতভম্ব হয়ে পড়ে আকাশ। থেমে গেল তেড়ে আসা তার লোকগুলো। রাত সে হাত মুষ্টিবদ্ধ করতেই ছুটতে শুরু করে বৃষ্টির ন্যায় বুলেট, যার আঘাতে একে একে রাস্তায় লুটিয়ে পড়ে আকাশের পুরো উপস্থিত টিম। নিজেকে আড়াল করার সময়টুকুও পায়নি কেউ। তাদের রক্তে ভাসতে শুরু করে চারপাশ। আকাশ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল এখনো। মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল সব। রাজের লোকগুলো তাদের ঘিরে দাঁড়ায় চারপাশে। বৃত্তাকারে দাঁড়িয়ে রইল তারা। তার মাঝখানে তারা দুজন। হাতে থাকা লাঠিটা ছুঁড়ে ফেলে রাজ। আকাশ তার দিকে চেয়ে বলে, আজ তোমার পরিণতিটাও ঠিক সাকিবের মতোই হতে চলেছে। যদি সাহসী হও, একা আমার মুখোমুখি হও। বিপরীতে রাজ স্বাভাবিক স্বরে বলে, ময়দানে তোমার সামনে। শুনেছি তুমি একজন দক্ষ ফাইটার। আসো দেখি তোমার দক্ষতার প্রমাণ দাও, দেখি তুমি আমার হাতে মরার যোগ্য কিনা। এদিকে বিষণ্ণতাকে আপন করে বসে রইলেন ফরিদ আন্টি। সাকিবের জন্য বুকটা পুড়ছে খুব, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। আরোহী উঠে টিস্যুর বক্সটা সামনে এনে দিল, যা দিয়ে অশ্রু মুছে নেয় ফরিদ আন্টি। এর মাঝেই ঘরে কারো আগমন লক্ষ্য করে সেদিকে তাকায় আরোহী। দেখে শুভ। তাকে দেখে চমকে উঠতেই হাতের ইশারায় তাকে থামিয়ে দেয় শুভ। থামে আরোহী, তার দৃষ্টি লক্ষ্য করে তাকায় ফরিদ আন্টির দিকে। তার পাশে দাঁড়িয়েছিল মধু। শুভকে দেখে বিস্মিত হয় সেও। মুহূর্তেই বিড়বিড় করে নিজের মাঝে বলে উঠে, শালা বিশ্বাসঘাতক। ফরিদ আন্টি উল্টো দিকে ফিরে বসে রইলেন সোফায়। টিস্যু দিয়ে চোখের জল মুছে আরোহীকে উদ্দেশ্য করে বলে ওঠে, কষ্টগুলো আমাকেই কেন বারবার আপন করে নিচ্ছে। একে একে আমার দুইটা ছেলে আমার কাছ থেকে হারিয়ে গেছে চিরতরে। প্রথমেই নিলয়, আর এখন সাকিব। আমি কি করে এ ব্যথা সহ্য করব? বলেই পুনরায় চোখের জল মুছে নেন তিনি। নীরব রইল আরোহী। ফরিদ আন্টির পেছন থেকে নিলয় শান্তস্বরে বলে ওঠে, যদি একটা ছেলে পুনরায় ফিরে আসে তাহলে কি মা তাকে আবার মমতাময়ী হাতে আগলে নিবে? কণ্ঠস্বর পরিচিত ঠেকলো ফরিদ আন্টির কাছে। চিনতে ভুল হয়নি একটুও। তবে এটা কি কোনো স্বপ্ন, নাকি আজ এতগুলো দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আবারও ফিরেছে নিলয়? তীব্র বিস্ময় নিয়ে পেছনে ফিরে তাকান তিনি। নিলয়কে উপস্থিত দেখতে পেয়েও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আজ। চোখে মুখে বিস্ময় ধরে রেখে নিলয়ের দিকে এগিয়ে যান ফরিদ আন্টি। তার দিকে চেয়ে বলে উঠে, এটা নিশ্চয়ই কোনো স্বপ্ন, তাই না? নিলয় হালকা করে দুদিকে মাথা নেড়ে বলে, না মা, আজ সত্যিই তোমার ছেলে তার মায়ের কোলে ফিরে এসেছে। অপেক্ষার অবসান ঘটেছে। নীরবে হাত বাড়িয়ে নিলয়ের গাল ছুঁয়ে দেয় ফরিদ আন্টি। এটা সত্যিই নিলয়? নিশ্চিত হতেই যেন নিজেকে আর সামলে রাখতে পারছেন না তিনি। কেঁদে ওঠেন হু হু করে। হাত বাড়িয়ে নিজের কাছে টেনে নেন ছেলেকে। অতঃপর নিশ্চুপ কেঁদে চলেছেন তিনি। উপস্থিত সবার মাঝেই ঘোর নীরবতা। পাশে দাঁড়িয়ে রইল আরোহী। তার মাঝেও তীব্র বিস্ময়। শুভর সাথে ফরিদ আন্টির এমন গভীর সম্পর্কর মানে কি? কেন সে শুভকে কাছে পেয়ে এমন কান্নায় ভেঙে পড়েছেন? আর শুভর বলা একটা ছেলে ফিরে এসেছে, এই কথাটার মানে কি? বন্ধু মহলে নিলয় নামের একজন হারিয়ে গিয়েছিল, যাকে সকলের মৃত বলে জানে। রাজ একবার তাকে সেই নিলয় সম্পর্কে বলেছিল কিছুটা। তাদের বন্ধু মহলের অন্যদের তুলনায় সবচেয়ে সাহসী ছেলেটা ছিল নিলয়। তার মানে সহজ সরল শুভই কি সেই নিলয়? ভাবতেই যেন মাথা ধরে আসছে তার।
লড়াইয়ের মাঝে হস্তক্ষেপ না করার জন্য সকলকে উদ্দেশ্য করে কঠোরভাবে আদেশ জারি করে রাজ। আদেশ পেয়েই নিজেদেরকে সামনে নেয় সকলে। এক হাঁটু রাস্তায় ঠেকিয়ে একে একে বসে পড়ে সকলে। হাঁটু ভাঁজ করে বৃত্তাকারে বসে রইল তারা, ঠিক যেমনটা সাকিবের ক্ষেত্রে আকাশের লোকগুলো অনুগত সৈন্যের ন্যায় বৃত্তাকারে বসেছিল। রাজকে যত জানছে ততই যেন অবাক হচ্ছে আকাশ। লড়াইয়ে রাজ মোটেও সাকিবের মতো নয়, পুরোপুরিভাবে দক্ষ রাজ। সাকিবকে যতটা সহজে দুর্বল করা সম্ভব হয়েছিল, রাজ সম্পূর্ণই তার ব্যতিক্রম। নিজের কৌশল ব্যবহার করে আঘাত করতে গিয়েও বারবার আঘাতপ্রাপ্ত হয়ে ফিরছে আকাশ। ইতিমধ্যেই নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসতে শুরু করে তার। রাজকে কয়েকটা আঘাত করতে সক্ষম হলেও এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে সে। নিজের প্রতি তীব্র রাগে চিৎকার করে ওঠে আকাশ। ছুটে গিয়ে আঘাত করে রাজের মুখে। দ্বিতীয় আঘাত করতে যাবে, মুহূর্তেই রাজ তার হাত পেঁচিয়ে নিয়ে পরপর দ্বিগুণ আঘাত ফিরিয়ে দেয় তাকে। অতঃপর ছেড়ে দিয়েই বুকে লাথি বসায় আকাশের। বর্ষায় কাঁচা রাস্তায় পা পিছলে যাওয়ার মতোই কয়েক হাত দূরে গিয়ে পড়ে আকাশ। এক হাঁটু রাস্তায় ঠেকানো তার, সাথে হালকা ঝুঁকে এক হাতে ভর রেখে পরপর শ্বাস নিল সে। মিনিট পাঁচেকের দীর্ঘ সময়ের এই লড়াইয়ে শক্তি যেন ফুরিয়ে এসেছে তার। পরপর নিঃশ্বাসে মাথা তুলে চারদিকে তাকায় আকাশ। দেখে হাঁটু ভাঁজ করে বৃত্তাকারে বসে আছে রাজের অনুগত লোকগুলো। তার ঠিক মাঝেই আকাশ ও রাজ। আকাশের মাঝে আজ ফুটে উঠেছে অসহায়ত্বের ছাপ। আশেপাশে তার কোনো লোকই অবশিষ্ট নেই, সকলেই রক্তাক্ত হয়ে পড়ে আছে নিচে। আজ সে একা, বড়ই একা। ঠিক যেমনটা সেদিন একাধিক হায়নার মাঝে সাকিব ছিল একাকী, এটা যেন আজ ঠিক সেই দিনটারই পুনরাবৃত্তি। ক্লান্ত হয়ে রাস্তায় বসে রইল আকাশ। নাকমুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে তার। জীবনের প্রথমবার আজ এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাকে। অপমান ও তীব্র ক্রোধে দাঁতে দাঁত চেপে রইল সে। ক্লান্ত হয়ে পড়লেও হিংস্রতা কমেনি একটুও। বড় বড় শ্বাস নিচ্ছে একের পর এক। এর মাঝেই গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয় রুশান। রাজের ইশারা পেয়েই বৃত্তাকারে থাকা লোকগুলো উঠে সরে দাঁড়ায় একপাশে। নীরবে আকাশের পাশে গিয়ে দাঁড়ায় রাজ। নিচের দিকে চেয়ে একটা লম্বা শ্বাসে নিজেকে শান্ত করে নেয় মুহূর্তেই। নীরবে থাপ্পড় দেওয়ার মতো আকাশের ঘাড়ের পেছনে হাত রাখে সে। কলার ও জামার পিঠের অংশ শক্ত হাতে চেপে ধরে টেনে দাঁড় করায় তাকে। অতঃপর আকাশের দিকে চেয়ে বলে, তোমার বিষয়ে আইন সিদ্ধান্ত নিবে, কারণ তুমি আমার হাতে মরার যোগ্য নও। কথাটা বলেই রাজ ধাক্কা দিয়ে রুশানের কাছে ছুঁড়ে মারে আকাশকে। হুমড়ি খাওয়ার মতো কিছুটা সামনে গিয়ে থমকে দাঁড়ায় আকাশ। বুঝতে সময় লাগেনি যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় রাজ তার কথা এখন তাকেই ফিরিয়ে দিয়েছে পুনরায়। ভাবতেই রাগে চোখ মুখ শক্ত হয়ে আসে তার। একজন পুলিশ সদস্য এসে হাত করা পড়াচ্ছে তাকে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। নিজের ক্রোধ ধরে রেখে রাজের দিকে চেয়ে বলে, এখানেই সবকিছু সমাপ্ত নয়। আমি একবার ফিরে আসলে তোমাকে এর জন্য 1000 বার আফসোস করাবো। একটা ছেলেকে চিরতরে হারিয়ে আরেকটা ছেলেকে এত বছর পর খুঁজে পাওয়া মুহূর্তটা একজন মানুষকে কেমন পরিস্থিতির মুখে দাঁড় করাবে? দুঃখ নাকি সুখ, ত্যাগ নাকি প্রাপ্তি, হাসি নাকি কান্না? এটা যেন নিজের বেসামাল মনের মাঝে একরাশ বিভ্রান্তি, যে বিভ্রান্তিতে কেবলই চোখ দিয়ে গড়িয়ে পড়বে জল, যা হয়তো সুখের নয়তো কষ্টের। আজ ঠিক এমন পরিস্থিতিরই সম্মুখীন হতে হয়েছে ফরিদানটিকে। একদিকে সাকিবকে হারানোর কষ্ট, অন্যদিকে এত বছর পর নিলয়কে খুঁজে পাওয়ার আনন্দ, যা তাকে আজ সত্যিই হাসি কান্নার এই বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। আজ তার ঠিক কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত তা হয়তো তার নিজেরও অজানা। নিলয়ের জন্য ফল ও নানান রকমের নাস্তা সাজিয়ে এনেছে সেফরা, যা ফরিদানটি নিজ হাতে তুলে দিচ্ছে নিলয়ের হাতে। যদিও সামনে থেকে তুলে খাওয়াটা কঠিন কিছু নয়, খুবই নর্মাল একটা বিষয়, তবুও নিলয়কে কাছে পেয়ে এমন নর্মাল বিষয়গুলোকেও খুব গুরুত্ব সহকারে দেখছেন ফরিদানটি। খানিকটা আড়ালে দাঁড়িয়ে তাদের দিকে চেয়ে আছে তৃষা। বাড়িতে নিলয় নামের একটা অপরিচিত ছেলের আগমন, সেই সাথে ফরিদানটি তাকে আদর যত্ন করছে। সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বিষয়টা তাকে আজ আহনাফের কথা মনে করিয়ে দিচ্ছে হুট করে, ঠিক যেমন অপরিচিত হয়ে তাদের বাড়িতে আহনাফের আগমন ঘটেছিল। বাবা মায়ের তাকে ঘিরে ছিল কত আয়োজন, কত আদর যত্ন। নিলয়কে দেখে ঠিক তেমনই মনে হচ্ছে আজ, যা দেখে শরীর ভিসিয়ে উঠছে একটু একটু করে। এদিকে খাবার মুখে দিচ্ছে আর নিজেদের মাঝে আলোচনা করছে নিলয়। এর মাঝেই তার চোখ পড়ে একটা অচেনা মেয়ের উপর, যার চোখ জোড়া কেমন যেন পরিচিত মনে হচ্ছে তার কাছে। মনে হচ্ছে মেয়েটার সাথে কোথাও সাক্ষাৎ হয়েছিল এর আগেও, বাট মস্তিষ্কে পুরোপুরিভাবে ধরা দিচ্ছে না। সময়টা খুব একটা দীর্ঘ হয়নি, চোখের আড়াল হয়ে গেল মেয়েটা। নিলয় খানিকটা কৌতূহল নিয়ে ফরিদানটির দিকে চেয়ে বলে, আন্টি, মেয়েটাকে? ফরিদানটি স্বাভাবিক স্বরে বলে, মধু। বিপদে পড়ে গ্রাম থেকে পালিয়ে এসেছিল। তুষার খুঁজে পেয়ে আমাদের আগের বাসায় নিয়ে আসে, তখন থেকে সে আমাদের সাথেই থাকে। খানিকটা নীরব রইল নিলয়, অতঃপর বলে, একটা অপরিচিত মেয়েকে এভাবে নিজের সাথে রাখাটা কি ঠিক হচ্ছে? বিপরীতে ফরিদানটি বলে, মধু খুব ভালো একটা মেয়ে, সেই সাথে অনেকটা বিশ্বস্তও বটে। তার খারাপ কোনো দিক এখনো নজরে আসেনি আমার। ফরিদানটির কথায় এই ব্যাপারে আর কিছু না বলে আবারও সেই জায়গাটায় দিকে তাকায় নিলয়। ফরিদানটি তার লক্ষ্য করে ফের বলে, কিছু হয়েছে? নিলয় খানিকটা নীরব থেকে বলে, না কিছু না। আচ্ছা বস, আমি আসছি।
বলেই কোনো দরকারে সেখান থেকে প্রস্থান করেন ফরিদ আন্টি। মুহূর্তেই পাশের একটা সোফায় এসে বসে আরোহী। নিলয়ের দিকে চেয়ে বলে, হাই গিরগিটি ভাই, আপনাকে শুভ ভাই বলে ডাকবো নাকি নিলয় ভাই বলে ডাকবো? বিপরীতে হালকা হাসে নিলয়। আরোহী তাকে দেখে চমকাবে এটা আগে থেকেই জানা ছিল তার। যার বিপরীতে কিছু বলার আগেই আরোহী ফের বলে, গিরগিটিকে রং পাল্টাতে দেখেছি, বাট আপনার মতো মানুষ আমি দ্বিতীয়টা দেখিনি। আচ্ছা, এখন হঠাৎ কি ঘটলো যে কারণে আপনি নিজেকে এমন প্রকাশ করে ফেললেন? মানে এটা তো আপনার জন্য এক প্রকার বিপজ্জনক সিদ্ধান্ত। ইব্রাহিম তালুকদারের মৃত্যুর খবর এখনো আরোহীর কান অব্দি পৌঁছায়নি। কি কারণে নিলয় ওই বাড়ি ছেড়েছে সেটাও এখনো আরোহীর অজানা। কাজেই নিলয় খানিকটা স্বাভাবিক স্বরে বলে, এটা নিয়ে পরে কথা বলি। তাছাড়া আপনার সাথে আরেকটা বিষয় আমার কথা বলা জরুরি। বিষয়টা গুরুত্বপূর্ণ, এতে আপনার হেল্প প্রয়োজন। বলেই পুনরায় সেই ঘরটার দিকে তাকায় নিলয়, যেখানে মধু প্রবেশ করেছিল, বাট এখন আর কারো উপস্থিতি নেই। আপাতত সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘটে ফরিদ আন্টির আগমনে। তিনি নিলয়কে থাকার ঘর দেখিয়ে বলে ফ্রেশ হয়ে নিতে। উঠে দাঁড়ায় নিলয়, প্রস্থান করে সেখান থেকে। তাছাড়া রাজ ও রুশানেরও এখনো কোনো খবর মিলেনি। সবার আড়ালে গিয়ে এখনো সে বিষয়ে খোঁজ খবর নিতে হবে। এদিকে আকাশকে রুশানের হাতে তুলে দিলে নিজের টিম নিয়ে সেখান থেকে চলে গেল রাজ। নিজের দায়িত্ব পালন করেছে সে। যে বিদ্যুৎকে এত বছর ধরে প্রশাসন খুঁজে বেড়াচ্ছিল, সে বিদ্যুৎকেই আজ তাদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে রাজ। একদিক থেকে বোঝা হালকা হলেও অন্য দিক থেকে তীব্র ভারী হয়ে উঠেছে সে বোঝা। বিদ্যুৎকে দমনের পর বিপ্লব এ বিষয়ে নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না, পাল্টা জবাব দিতে চাইবে সে। তবে তা নিয়ে ভীত নয় রাজ। তার একটাই বিশ্বাস, একদিন সব জালিমের পতন নিশ্চিত। আকাশকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নেয় আকাশকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নেয় রুশান। একে একে 5টা বড় গাড়ি, যার মাঝে পুলিশ সদস্য আছে প্রায় 40-এর মতো। আকাশকে আটক করাটা সাধারণ কোনো বিষয় নয়, নিরাপত্তার বিষয়টাও নিশ্চিত করতে হবে। আকাশকে নিয়ে গাড়ি ছাড়ার মুহূর্তেই রুশান লক্ষ্য করে সামনে লাল নীল বাতি জ্বলজ্বল করতে থাকা একটা গাড়ি। রুশানের বুঝতে সময় লাগেনি এটা ডিআইজি জাহাঙ্গীর আলম। বুঝতে পেরেই গাড়ি থেকে নেমে দাঁড়ায় রুশান। একজন পুলিশ সদস্য দৌড়ে গাড়ির দরজা খুলে দিল। গাড়ি থেকে নামেন জাহাঙ্গীর আলম নিজেও। হালকা উকি দিয়ে তা নিশ্চিত করে মৃদু হাসে আকাশ। নিজের মাঝে বিড়বিড় করে বলে, আমার যোগ্য মিত্র। আকাশ যেদিন থেকেই দৌড়ের উপর ছিল, তার পরদিন থেকেই জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করে সে। পরিষ্কারভাবে একটা কথা জানিয়ে দেয়, বিপদ এখন আকাশের পেছনে পড়ে আছে। সে যখন তখন পুলিশের হাতে পড়তে পারে। কাজেই বিষয়টা জাহাঙ্গীর আলমকে সামলাতে হবে। কিন্তু যদি এর ব্যতিক্রম হয় এবং যদি আকাশ বন্দী হয়ে যায়, তাহলে এর ফল ভোগ করতে হবে জাহাঙ্গীর আলমকে। তার বিশ্বাসঘাতকতার কথা প্রকাশ করে দিবে আকাশ। সোজা কথা, আকাশ ফাঁসলে জাহাঙ্গীর আলমকে নিয়েই একসাথেই ফাঁসবে। সেই ভয়েই আজ রুশানের কাছে ছুটে আসেন জাহাঙ্গীর আলম। রুশানের সামনে এসে দাঁড়ান তিনি। রুশানের দিকে চেয়ে বলে, অভিনন্দন, অসমাপ্ত কাজটা তুমি সমাপ্ত করতে পেরেছ। তবে তা অনেক দেরিতে পেরেছো তুমি, কারণ এখন আর এই মিশনের সাথে তোমার কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু তুমি তোমার দায়িত্ব ফেলে এবং আমাকে না জানিয়ে এমন একটা বিষয় পরিচালনা করেছ। তবে তোমার অপরাধ আমি ক্ষমা করেছি। বিদ্যুৎকে বন্দী করতে পেরেছ, এজন্য এখন নিজের দায়িত্বে ফিরে যাও। রুশানকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজের পুরো কথাটা শেষ করে জাহাঙ্গীর আলম। তবুও রুশান আকাশ সম্পর্কে কিছু বলতে চাইলে জাহাঙ্গীর আলম ফের বলে, বিদ্যুৎ এখন বন্দী হয়েছে, এখন আর চিন্তার কিছু নেই। এদিকটা সামলানোর জন্য আমি আছি। তুমি আদেশস্বরূপ তোমার দায়িত্বে ফিরে যাও। রুশান হয়তো ভাবছে জাহাঙ্গীর আলম নিজেই আকাশকে নিয়ে যেতে চাইছে, তাকে বন্দী করার ক্রেডিটটা নিজের নিতে চায়। রুশান হাসি মুখে মেনেও নিল তা, কারণ নিজের প্রমোশনের চেয়ে অপরাধ দমন হওয়াটা গুরুত্বপূর্ণ। জাহাঙ্গীর আলম ক্রেডিট নিলেও আকাশ ধরা পড়েছে, এটাই অনেক। তবুও নিরাপত্তার একটা বিষয় আছে। ভাবতেই রুশান বলে উঠে, ওকে স্যার, তবে আমি নিরাপত্তা স্বরূপ আমার সহকারী রুস্তম ও তার অধীনে থাকা 20 জন পুলিশ সদস্যকেও অতিরিক্ত হিসেবে আপনার সাথে পাঠাতে চাই। রুশানের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেননি জাহাঙ্গীর আলম। প্রত্যাখ্যান করলে এতে সন্দেহের সৃষ্টি হবে। কাজেই নিজের সাথে নিয়ে আসা 10 জন ও রুশানের দেওয়া 20 জন সহ মোট 30 জন পুলিশ সদস্যকে সাথে নিয়ে আকাশকে নিয়ে রওনা দেন তিনি। নিরুপায় হয়ে রুশান তার দায়িত্বে ফিরে যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়ে ডিআইজি জাহাঙ্গীর আলমের স্পেশাল গাড়িতে। গাইস, একটা জিনিস কিন্তু আমি এই জায়গায় বুঝলামই না, মানে ভাই এইসব খুনিদেরকে যদি প্রশাসনের কাছে দিয়ে দেওয়া হয়, ওরা কি জীবনে এদেরকে আটকে রাখতে পারে? এখানে রাজের উচিত ছিল ওকে ডিরেক্ট হত্যা করা, যে কোনো ভাবে ওকে ডিরেক্ট হত্যা করাটাই হয়তো বেটার ছিল। কিন্তু ভাই ও কি করলো? সেই লাউ কদু একই হলো, মানে কিছুই বুঝলাম না। যাই হোক, আমরা পরবর্তীতে যাই। এদিকে রাজের বাড়িটা বড় হওয়ায় রুমে যেতেই সবার দৃষ্টির আড়াল হতে হয় নিলয়কে। পা বাড়িয়ে এগিয়ে যাচ্ছে তার জন্য আপাতত বরাদ্দ করা রুমের দিকে। এমন সময় চলতি পথে আচমকাই কেউ হিংস্র আক্রমণে গলায় ছুরি বসিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে তাকে। নিলয় বুঝতে পারে এটা তুষারের বোন তৃষা, যার সম্পর্কে সবটা শুনেছিল সে। সেই সাথে এটাও জানে সেই ঘটনার পর মেয়েটা মানসিকভাবে ভেঙে পড়েছে। তাহলে এখন তার ইফেক্টে নিলয়কে জবাই দিয়ে বসবে না তো? কি ভয়ঙ্কর ভাবনা। তার এই ভাবনার মাঝে নীরবতা ভেঙে তৃষা বলে উঠে, কে আপনি? এখানে কেন এসেছেন? আপনিও কি নির্লজ্জের মতো আমাকে বিয়ে করতে চলে এসেছেন? বিপরীতে নিলয় খানিকটা নীরব থেকে মুহূর্তেই বুঝে নিল বিষয়টা। অতঃপর রসিকতা করে বলে, এমন একটা মিষ্টি মেয়ে যদি বউ হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। নিলয়ের এমন কথায় মুহূর্তেই তৃষা দ্বিগুণ রেগে উঠে বলে, এমন উদ্দেশ্য নিয়ে আসলে এক্ষুনি চলে যান, নয়তো মেরে দিব একদম। বলেই ছুরিটা নিলয়ের গলায় চামড়ার সাথে লাগিয়ে চেপে ধরে তৃষা।
নিলয় ভয় পাওয়ার বিপরীতে হালকা হেসে বলে, বাব্বা কি ডেঞ্জারাস মেয়ে, বিয়ে করার শখ মিটে গেছে আমার, বিয়ে ক্যান্সেল। তাছাড়া আমার এমনিতেও ভালোবাসার মানুষ আছে, আমি বরং তাকে নিয়েই থাকি। তাহলে এখানে কেন এসেছেন? তৃষার সহজ প্রশ্ন। বিপরীতে নিলয় স্বাভাবিক স্বরে বলে, এসেছি একটা কারণে। বলতে পারো তোমার মতো পিচ্চিকে যদি আবার কেউ বিয়ে করতে চলে আসে তাহলে তাকে পথ থেকে সরিয়ে দিতেই আমি এসেছি। তৃষা এবার গলা থেকে ছুরিটা নামিয়ে সহজ স্বরে বলে, সত্যি? নিলয় তৃষার হাত থেকে ছুরিটা আপোষে নিয়ে নিল, অতঃপর বলে, হ্যাঁ সত্যি। হালকা ভাবলো তৃষা, মুহূর্তেই সে ভাবনার সমাপ্তি ঘটিয়ে বলে ওঠে, তাহলে আজ থেকে আপনি আমার অ্যাসিস্ট্যান্ট, বেতন কত ধরবে? নিলয়ের স্বাভাবিক প্রশ্নে তৃষা পুনরায় খানিকটা ভেবে বলে, আমি ভেবে পরে আপনাকে বেতনের কথা জানাবো। বলেই হাঁটা ধরল তৃষা। নিলয় স্বাভাবিক দৃষ্টিতে তাকালো তার দিকে। এক হাতে মাথা চুলকাতে চুলকাতে হাঁটছে তৃষা, কিছুটা পাগলাটে আচরণ। তাকে দেখে খানিকটা আফসোস হলো নিলয়ের। কত মিষ্টি একটা মেয়ে, অথচ তার জীবনটা দুঃখ কষ্ট ও নাটকীয়তায় ভরপুর। জীবন তাকে দেখিয়েছে নিষ্ঠুরতা, দিয়েছে আঘাত। আকাশকে নিয়ে ছুটে চলেছে ডিআইজি জাহাঙ্গীর আলম। নির্দিষ্ট জায়গায় এসে জাহাঙ্গীর আলম ড্রাইভারকে নির্দেশ করলেন অন্য পথে যেতে। এই পথ বিপজ্জনক। তার আদেশ শুনেই পাশে থাকা রুশানের সহকারী রুস্তম বলে ওঠে, কিন্তু স্যার, রুশান স্যার এই রাস্তার নিরাপত্তা নিশ্চিত করে রেখেছেন, এই রাস্তা ব্যতীত অন্য রাস্তা অবলম্বন করতে নিষেধ করেছেন তিনি। রুস্তমের কথায় জাহাঙ্গীর আলম খানিকটা গম্ভীর স্বরে বলে, এখন আমাকে তার কথা অনুযায়ী চলতে হবে, তাই তো বলতে চাইছো আমি কোনো সতর্কতা অবলম্বন করিনি? রুস্তম ফের বলে, না স্যার, সেটা বলছি না, আমি বলতে চাইছি। তার কথার মাঝে জাহাঙ্গীর আলম ফের বলে উঠে, তুমি বলতে চাইছো এখন আমাকে তোমার আদেশ মতো চলতে হবে, তাই তো? বিপরীতে রুস্তম এবার মাথা নিচু করে বলে, সরি স্যার। আর কথা বাড়ালেন না জাহাঙ্গীর আলম। তার দেখানো পথেই নিয়ে যাওয়া হয় সকল গাড়ি। রুস্তম ফোন হাতে নিয়ে রুশানকে এই বিষয়ে অবগত করতে চাইলে জাহাঙ্গীর আলম আর চোখে তাকায় তার দিকে। থেমে যায় রুস্তম। জাহাঙ্গীর আলম গম্ভীর স্বরে বলে, ফোনটা দাও, আমি রুশানকে বুঝিয়ে বলবো এ ব্যাপারে। খানিকটা ইতস্তবোধ করলেও ফোনটা দিতে বাধ্য হলো রুস্তম। কিছুটা সময় পার হলে গাড়িগুলো একটা নির্জন স্থানে পার করতেই হঠাৎ আক্রমণের শিকার হয়। পেছনের পুলিশ ভর্তি দুইটা গাড়ি বিস্ফোরণে উড়ে গেল হাওয়ায় বাণী। পেছনের পুলিশ ভর্তি দুইটা গাড়ি বিস্ফোরণে উড়ে গেল হাওয়াই বাজির ন্যায়। দ্রুত গাড়ি থামিয়ে নেমে গেল বাকিরা। এর মাঝেই কয়েকজন বুলেটের আঘাতে ছিটকে পড়ে রাস্তায়। বাকিরা যুদ্ধ চালিয়ে যেতে শুরু করে সেই আক্রমণকারীদের বিরুদ্ধে। রুস্তম নিজের পিস্তল শক্ত হাতে চেপে ধরে ডিআইজি জাহাঙ্গীর আলমের দিকে চেয়ে কড়া ভাষায় বলে ওঠে, নিষেধ করেছিলাম অন্য রাস্তায় না আসতে, তবু আপনি নিজ অহংকারে অটল রইলেন, যার জন্য এখন সকলকে এর খেসারত দিতে হচ্ছে। বলতে বলতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রুস্তম। বিপ্লবের পাঠানো অর্ধশতাধিক লোকের হিংস্র আক্রমণের সামনে খুব বেশি সময় টিকতে পারল না তারা। ডিআইজি জাহাঙ্গীর আলম নিজেই খুলে দিলেন আকাশের হাতকড়া। পাশ থেকে একজন পুলিশ সদস্য অবাক হয়ে জাহাঙ্গীর আলমের দিকে তাকাতেই নিজ হাতে তাকে হত্যা করে জাহাঙ্গীর আলম। যুদ্ধ করার বিপরীতে নিজের লোকদেরকেই হত্যায় মেতেছেন তিনি। রাস্তার একপাশে শুয়ে আছে রুস্তম। তার কাঁধ ও বুকের অংশে এসে আঘাত করেছে বুলেট। রক্তক্ষরণে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে সে। সেই সাথে জাহাঙ্গীর আলমের এমন কাণ্ডে সেদিকে চোখ মেলে রেখে নিজের মাঝে বিড়বিড় করে বলে, বিশ্বাসঘাতক কুকুর। বলেই জ্ঞান হারিয়ে দু চোখ বুজে নিল সে। যুদ্ধ শেষে একে একে বেরিয়ে আসে বিপ্লবের সমস্ত লোক। এতক্ষণে স্থানটি একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। অর্ধেক পুলিশ সদস্য গুলির আঘাতে মরে রাস্তায় পড়ে থাকলেও বাকি অর্ধেক মরেছে আগুনে পুড়ে। গাড়ির বিস্ফোরণে আগুন ধরে ঝলসে গেছে তাদের শরীর। এখনো ধোঁয়া উঠছে চারপাশে। পুড়ে যাওয়া লাশগুলোর সামনে এসে দাঁড়ায় বিপ্লবের লোকেরা। যারা পোড়া অবস্থায় এখনো হালকা নড়াচড়া করছে তাদের উপর চালানো হচ্ছে গুলি। তাদের বেঁচে থাকার আর শেষ আশাটুকুও অবশিষ্ট রইল না। চারপাশে তাকায় আকাশ। তাকে বাঁচানোর জন্য এমন হত্যাকাণ্ডে অবাক হয়নি সে, কারণ বিপ্লবের অনুগত লোকেরা এমনই ভয়ঙ্কর হয়ে থাকে। আকাশ ও তার লোকেরা সীমাবদ্ধতা মেনে কাজ করলেও বিপ্লবের লোকেরা কোনো সীমাবদ্ধতা মানতে নারাজ। বিপ্লব যেমনটা আদেশ করবে তারা সেটাই বাস্তবায়ন করবে, এটাই তাদের একমাত্র আইন। ফেরার মুহূর্তে জাহাঙ্গীর আলমের সামনে এসে দাঁড়ায় আকাশ। কাঁধে হাতের স্পর্শ করে বলে, ভালো দেখিয়েছো, এর জন্য তুমি নিশ্চয়ই পুরস্কৃত হবে। বলেই পেছনের দিকে হাত বাড়িয়ে একজন থেকে পিস্তল হাতে তুলে নেয় আকাশ। গুলি চালায় জাহাঙ্গীর আলমের বাম হাতের বাহুতে, যেন সকলে বিশ্বাস করে জাহাঙ্গীর আলম নিজেও সন্ত্রাসীদের সাথে আপ্রাণ লড়েছিল। আঘাত পাওয়া হাতে রক্ত বেরিয়ে আসতেই তা চেপে ধরেন জাহাঙ্গীর আলম। আকাশের দিকে চেয়ে হালকা মাথা নাড়েন তিনি। আকাশ সময় নষ্ট না করে চলে গেলেন নীরবে। ইচ্ছাকৃতভাবে রাস্তায় বসলেন জাহাঙ্গীর আলম। অতঃপর বাকিদের মতো শুয়ে পড়ে নীরবে দু চোখ বুজে নিলেন তিনি। আসসালামু আলাইকুম। আজকের পর্বটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।